আছে পুলিশ ব্যান্ডের বিউঘলের ধ্বনিতে। আমার তো আউটপুট এইমাত্র আমাদের পরম পবিত্র জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় এবং প্যারেড মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অভিবাদন জানালেন। কথার জাতীয় বানাতি শাখা হাস্তির মন্ত্রী অগ্রা বরম গ্রাম মুচাং প্রফেসর ডক্টর মানিক সাহা প্যারেড বাই বরম গ্রাম রাষ্ট্রীয় বরম রুগুই लामसुक चखा। स्वतंत्रता दिवस परेड पर 720 आइए आपके निरीक्षण के लिए हाजिर है श्रीमान। ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের এই দেশ। এখন স্বাধীনতার অমৃতকাল চলছে। স্বাধীনতার অমৃতকাল হল দেশের নাগরিকদের কর্তব্যকাল। বিগত ৭৫ বছরে দেশের উন্নয়নের যাত্রাপথে আইন, বিচার ও প্রশাসনের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের অবদান রয়েছে। আজকের এই বিশেষ দিনে তাদের অশেষ শ্রদ্ধা জানাই। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ভাষায় মাতৃভূমির প্রতি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত ও সমস্ত কর্মশক্তি উৎসর্গ করাই হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। আসুন আজকের এই দিনে এই মুক্তির মন্দির সোপানো তলে আমাদের রাষ্ট্রপ্রেম ও জাতীয়তাবোধকে আবারও উৎসর্গ করি। স্বামী বিবেকানন্দের ভাষাতেই বলতে পারি, ভারত আবার উঠবে জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উন্নয়নের গতিধারায় আমরা এক সমৃদ্ধশালী দেশ গড়তে চাই। আজ সকলে মিলে শপথ নিই 2047 সালের মধ্যে আমরা ভারতবর্ষকে একটি উন্নত ও আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত করব। দাসত্ব প্রথার মানসিকতাকে নির্মূল করব এবং দেশের সুরক্ষায় নিয়োজিত বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি থাকব। গণতন্ত্র, সার্বভৌমত্ব, অক্ষুণ্ণ এবং পবিত্র জাতীয় পতাকাকে আকাশ আটটুকু Rancak Richard Mai Khunbai Kupulung Siliha Abuni Bising Tengwaha Kaisa Joktur Islai Kuplai Dal Bidal Ko Dal Bidal Khakaba Dal Bidal Karnung Jumungbai Musangja Orak Ha Tabu Yokmani Khak Mangkuri Rancak Bijara Rancak Bijara Odu Lukuroki তাই মন করে রাজ্জাকটি সামং তাঙ্গারি যারা লাইখানাই বিসিসি চিবারমই ও হানি কেরং রাইরা সামং নাইকলমং দাইকরুঞ্জা গোবাংবা পররকি সামং দিনো অকুথার কোথায় আবরি বাবিনো ও শাল কোথারো বরফনো পাইক্লাইয়া বরম তে খুরুমং ইয়াফারো মন্ত্রী বখরো বরম পদগ্রাং Mucang Narendra Modi ji ni kogo acai makhani bagi langmani bebak mukli tai bebak samungi betai yakhar mawono দাদা পিছনে probao dui langnai rokno borom khulumu yakhar makalayo thaidi tirini okthar salo yokmani mando kalam tolao chini bokhong samjakmong sei bokhong koraui tongmani bokhalo এই বৈশাখী
স্বামী বিবেকানন্দনী কব্বায় আইনবানো ভারত তেইশা বাটাওয়ানি নিনাংয়ানি ফানবাইয়া লিরাট নাই ফানবাইছে সকমর মুনি কেপ্লাই বানাতুইয়া tong pedang tei hamsak muni bana tei se hamkrai turni tok hari tong mung camung tei rangca pita genang sedang nai ha tini ni ongkut har saru cini lugu pan cini jot tono tui tong lai mani lo subai abui kubui ketar bosong ni bana kusung ni bagui जों साउन चौरिनाय आबोनो उनखुन ini ketar kalbi tini rangsak kalbi jotun lai kotor ku semai না না আমি চেঞ্জ করে না তো এলে তো আমি এমনি আইতে পারছি को लड़कों के कदम में मंच गुजारने की आगे प्रदान करें सीमाएं আজকের প্যারেডে প্যারেড কমান্ডার শ্রী নমিত পাঠক আইপিএস এডিশনাল এসপি ওয়েস্ট প্রয়োজনীয় অনুমতি নিয়ে স্বস্থানে ফিরে যাচ্ছেন। পরবর্তী কার্যক্রম মার্চ পাস। একসাথে চলে না তারা তারা যে কমান্ড মানে তারা মানে তারা যে হাই অথরিটি যে কমান্ড মানে যারা খুবই ভারতবর্ষের মধ্যে আমরা তারা কমান্ড মানে প্রদর্শনের তারা এই যে দেখতে যারা রেডি করতেছে তারা কিন্তু কোনো যুদ্ধ করতে চায় না লাইব্রেরি নাই তারা থেকে তৈরি মানুষের না খাওয়া এমন তো না বেরোবে আজকের প্যারেডে প্যারেড কমান্ডার শ্রী নমিত পাঠক আইপিএস এডিশনাল এসপি ওয়েস্ট প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী সুদর্শন দাস অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট 7th ব্যাটালিয়ন ডিএসএস আজকের প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলোকে সঙ্গে নিয়ে অত্যন্ত সুসজ্জিত ভাবে ধীরে ধীরে সালামি মঞ্চের দিকে এগিয়ে আসছে আজকের প্যারেডে অংশগ্রহণকারী মোট 16টি প্লাটুন সিকিউরিটি ক্যাটাগরিতে রয়েছে 11টি প্লাটুন এবং নন সিকিউরিটি ক্যাটাগরিতে রয়েছে 5টি প্লাটুন। ক্যামেরা ইয়ে রাখতো
সালামি মঞ্চের সামনে বিএসএফ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর গৌরব। আসাম রাইফেলস প্লাটুন নেতৃত্বে নায়ক সুবেদার মনোহর সিং। সিআরপিএফ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর বি কালী বীরাপ্পান। মেঘালয় পুলিশ প্লাটুন নেতৃত্বে এবিএসআই পিএ ঢাকা। সিএসএফ ফার্স্ট ব্যাটালিয়ন প্লাটুন নেতৃত্বে নায়ক সুবেদার গণেশ দাস। সালামি মঞ্চের সামনে সিএসএফ সেকেন্ড ব্যাটালিয়ন প্লাটুন নেতৃত্বে নায়ক সুবেদার সঞ্জয় ভৌমিক। সিএসএফ রিক্রুটমেন্ট প্লাটুন নেতৃত্বে সন্দীপ কুমার। সিএসএফ রিক্রুটমেন্ট প্লাটুন নেতৃত্বে শিল্পা গুপ্তা। নতুন রিক্রুট সালামি মঞ্চের সামনে ওয়েস্ট ডিস্ট্রিক্ট ম্যান প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর জোসেফ দেববর্মা। সালামি মঞ্চের সামনে ফরেস্ট প্লাটুন নেতৃত্বে ফরেস্টার মরেন দাস। হোমগার্ড ম্যান প্লাটুন নেতৃত্বে হোমগার্ড কিশোর জামাতিয়া। এরপরই ধীরে ধীরে এগিয়ে আসছে এনসিসি প্লাটুন। এনসিসি প্লাটুন নেতৃত্বে আন্ডার অফিসার সৌম্যদীপ দাসগুপ্তা। নন সিকিউরিটি ক্যাটাগরিতে স্কাউট এন্ড গার্ড প্লাটুন নেতৃত্বে রাহেলা খাতুন। লং শট না লাভ না, এটা ক্লোজ যেতে ভালো লাগতো। আমার লং লে লাভ না, এই ইটারে ভালো লাগতো। এনএসএস প্লাটুন নেতৃত্বে সুকান্ত ভৌমিক। সালামি মঞ্চের সামনে সিভিল ডিফেন্স প্লাটুন নেতৃত্বে সুনয় দেবনাথ। সালামি মঞ্চের সামনে আজকের প্যারেডে অংশগ্রহণকারী অন্তিম প্লাটুন আসাম রাইফেলস পাবলিক স্কুল প্লাটুন নেতৃত্বে নিশান জমাতিয়া। আজকের প্যারেডে 4টি ব্যান্ড প্লাটুন অংশ নিয়েছে।
বিএসএফ ব্যান্ড প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর সুনীল দেববর্মা, কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি ব্যান্ড প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর বিশ্ব কুমার জমাতিয়া, সিএসআর ফার্স্ট ব্যাটালিয়ন ব্যান্ড প্লাটুন নেতৃত্বে নায়ক সুবেদার পদ্ম মানিক জমাতিয়া এবং সিএসআর সেকেন্ড ব্যাটালিয়ন ব্যান্ড প্লাটুন নেতৃত্বে নায়ক সুবেদার রতন চন্দ্র নট্ট। ও ভাই Khas Ranjak Naikhato Parade. Tirini Parade Commander Baram Grand Butang Namit Pathak, IPS Additional SP West. Parade Second in Command Baram Grand Butang Sudarshan Das, Assistant Commandant 7th Battalion TSR. Parade Manjaknai Platoon Rokikha, BSF Platoon, Tijul Kha, Sub Inspector Gaurav. Assam Rifle Platoon, Tejul Kha, Naik Subedar Manohar Singh, CRPF Platoon, Tejul Kha, Sub Inspector D. Kali Virappan, Meghalaya Police Platoon, Tejul Kha, ABSI, TH Dhakar, TSR 1st Battalion Platoon, Tejul Kha, Naik Subedar Ganesh Das, TSR 2nd Battalion Platoon, Tejul Kha, Naik Subedar Sanjay Dhoni, TSR Recruitment, Tejul Kha, Sandeep Kumar, TSR Recruit Women, Tejul Kha, Shilpa Gupta, West District Man Platoon, Tejul Kha, Sub Inspector Joseph Deborba, Forest Platoon, Tejul Kha, Forester Moran Das, Home Guardman Platoon, Tejul Kha, Home Guard Kishur Jamatia, আইসলো দিশাগা NCC Platoon, Tejul Kha, Under Officer Sommodip Dasgupta, Scouts and Guide Platoon, Tejul Kha, Rahila Khatun, NSS Platoon, Tejul Kha, Sukanto Bhomi, Civil Defense Platoon, Tejul Kha, Shunai Devnath, Assam Rifle Public School Platoon, Tejul Kha, Nishan Jamatia, Tirini Pereto, Kaibri, Band Platoon Rok Manjakha, Borok Kha, BSF Band Platoon, Tejul Kha, Sub Inspector Sunil Deborba, KTDS PTA Band Platoon, Tejul Kha, Sub Inspector Vishwakumar Jamatia, TSR 1st Battalion Platoon Band Platoon, Tejul Kha, Naik Subedar Pottomani Jamatia, TSR 2nd Battalion Band Platoon, Tejul Kha, Naik Subedar Roton Chandro Natta, Taku Buku, Rangsakni Marikichin, Boram Garang Dukso. Balai Naikhato, Tirini Sansada, Kuthar Khan, Kuthar, Bharut Yokmani Sadu, Naikhato Parade, Asuk Chahati, Balai no Naikhato Kitchen, Nailaika. শর্ট পেয়েছি
এমন 16 কত মাইল ফ্রেম বিচারক মন্ডলীর রায়ে আজকের প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলোর মধ্যে উৎকর্ষতার পরিচয় দিয়ে যারা বিজেতার সম্মান পেয়েছে সেই প্লাটুনগুলো হচ্ছে সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম ত্রিপুরা স্টেট রাইফেল রিক্রুট উইমেন প্লাটুন, দ্বিতীয় ত্রিপুরা স্টেট রাইফেল রিক্রুট ম্যান প্লাটুন, তৃতীয় আসাম রাইফেলস প্লাটুন। নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে আসাম রাইফেল পাবলিক স্কুল প্লাটুন, দ্বিতীয় স্থান লাভ করেছে এনএসএস প্লাটুন, তৃতীয় স্থান লাভ করেছে এনসিসি প্লাটুন। সরাসরি তো রঞ্জিত রঞ্জিত উৎকর্ষতার নিরিখে বিজয়ী প্লাটুনগুলোর প্লাটুন কমান্ডারদের কিছুক্ষণ পরেই পুরস্কার প্রদান করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। 2023 সালের স্বাধীনতা দিবস উপলক্ষে যে সকল পুলিশ অফিসার ও কর্মীগণ ভারতের মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে। পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস
শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তী, ডিআইজিপি ক্রাইম অ্যান্ড ইন্টেলিজেন্স, আগরতলা, ত্রিপুরা। শ্রী রাজু দাস, নাইট সুবেদার, রামচন্দ্রঘাট, খোয়াই, ত্রিপুরা। শ্রী পবন দেবনাথ, হাবিলদার, শান্তির বাজার, ত্রিপুরা। শ্রী বাবুল ঘোষ, হেড কনস্টেবল, নরসিংগড়, ত্রিপুরা। শ্রী সুদর্শন দাস, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, জম্পুইজলা, ত্রিপুরা। শ্রী পিন্টু দাস, নায়ব সুবেদার, শান্তির বাজার, সাউথ, ত্রিপুরা। এবারে হোমগার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স ব্যাটালিয়ন ফর মেরিটোরিয়াস সার্ভিস। হোমগার্ড শ্রী পণ্ডিত সরকার। পদকপ্রাপকদের 2024 সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রাপ্ত পদককে অলঙ্কৃত করা হবে। এবারে 2022 সালের প্রজাতন্ত্র দিবসে এবং 2021 সালের স্বাধীনতা দিবসে যে সকল পুলিশ অফিসার ও হোমগার্ড কর্মীগণ ভারতের মহামান্য রাষ্ট্রপতির এবং 2020-21 সালের মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রীর অনুমোদনে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন, তাদের পদক প্রদান করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। ত্রিপুরা পুলিশে তাদের দীর্ঘ কর্মজীবনে নিজ নিজ কর্মক্ষেত্রে তারা নিষ্ঠা, সততা, পারদর্শিতা, উৎকর্ষতা ও বিশিষ্ট সেবার পরিচয় দিয়ে উজ্জ্বল দৃষ্টান্তের স্বাক্ষর রেখেছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করে তারা ত্রিপুরার জনগণের সেবায় নিজেদের পূর্ণ নিয়োজিত করেছেন এবং বহু সাফল্য অর্জন করেছেন। এর স্বীকৃতি হিসেবে ভারতের মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস, হোমগার্ডস অ্যান্ড সিভিল ডিফেন্স মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস এবং মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী তাদের ইউনিয়ন হোম মিনিস্টার্স মেডেল ফর এক্সেলেন্স ইন পুলিশ ট্রেনিং এ ভূষিত করেছেন। এখন তাদের এই পদকে অলঙ্কৃত করবেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস, রিপাবলিক ডে 2022, শ্রী সমর মুরা সিং, হাবিলদার, জিডি, 9th ব্যাটালিয়ন, ত্রিপুরা স্টেট টাইগার্স। শ্রী মুরা সিং হোমগার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস, ইন্ডিপেন্ডেন্স ডে 2021, হোমগার্ড ইন্দ্রজয়, ত্রিপুরা। শ্রী ত্রিপুরা Union Home Minister Medal for Excellence in Police Training for the year 2020-2021. বিপ্লব কুমার দেব, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, সিটিআই। শ্রী দেব অন্য ক্যামেরা চলে যাচ্ছে, একটু এদিকে ধরো, আমি এদিকে যাইতেছি। একটা শর্ট লোনে নি, ক্যামেরাটা একটু মিলাই দেন। একটু দাঁড়ায় ওদিকে, একটু দাঁড়ায়, আমি সামনের তাই। বিমল দেবনাথ, সুবেদার, জিডি, সিআইএটি স্কুল। শ্রী দেবনাথ শ্রীমতী বৃন্দেশ্বরী দাস, উইমেন সাব ইন্সপেক্টর, আর্ম ব্রাঞ্চ, কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি। শ্রীমতী দাস
অমল শীল, হেড কনস্টেবল আর্ম ব্রাঞ্চ, কেটিডিএস পিডিএ। সুশীল মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী কর্তৃক 2021 সালে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অসাধারণ আসূচনা কুশলতা পদক পেয়েছেন শ্রী শঙ্কর দেবনাথ, আইপিএস, এসবিএসডি, বর্তমানে এআইজিপি হেডকোয়ার্টার ত্রিপুরা। এখন তাকে এই পুরস্কারে অলঙ্কৃত করবেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শ্রী দেবনাথ। এবারে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ত্রিপুরা বন দপ্তরের 3 জন আধিকারিককে বিশেষ পুরস্কার প্রদান করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। ফরেস্টার অফ দ্য ইয়ার শ্রী প্রিয়লাল সেন, ফরেস্টার অফ এফপিইউ সদর আন্ডার এসডিএফও সদর। বনরত্ন শ্রী সুকান্ত সরকার, ফরেস্ট রেঞ্জার আন্ডার রাজনগর ডব্লিউএল রেঞ্জ, আন্ডার ডব্লিউএলডব্লিউ কৃষ্ণা, সাউথ ত্রিপুরা। শ্রেষ্ঠ অংশীদারি বনায়ন পরিচালক শ্রী জয়লাল জমাতিয়া, ফরেস্টার অফ কিল্লাবিট আন্ডার এসডিএফও উদয়পুর। দাদা তাক এবার মাননীয় মুখ্যমন্ত্রী 2021-2022 বেস্ট ফরেস্ট রেঞ্জ, সেকেন্ড বেস্ট ফরেস্ট রেঞ্জ, থার্ড বেস্ট ফরেস্ট রেঞ্জকে পুরস্কৃত করবেন। বেস্ট ফরেস্ট রেঞ্জ করবুক ফরেস্ট রেঞ্জ অফ গোমতী ডিস্ট্রিক্ট পুরস্কার গ্রহণ করবেন ফরেস্টার জন্টু মজুমদার। সেকেন্ড বেস্ট ফরেস্ট রেঞ্জ আম্বাসা ফরেস্ট রেঞ্জ অফ ধলাই ডিস্ট্রিক্ট পুরস্কার গ্রহণ করবেন রেঞ্জ অফিসার অনন্ত মালাকার। আমার অন্য কোনো ফিল্ম নেই, তারা কিতা করতেছে রাস্তাটা থার্ড বেস্ট ফরেস্ট রেঞ্জ দামছড়া ফরেস্ট রেঞ্জ অফ নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুরস্কার গ্রহণ করবেন রেঞ্জ অফিসার প্রবীর দাস। দু সালে দেশের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত রিপাবলিক ডে ক্যাম্প এবং অনারেবল পিএম র্যালিতে ত্রিপুরার 8 জন এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করে বিশেষ কুশলতা ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাদের এই বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবার তাদের হাতে পদক ও শংসাপত্র তুলে দেবেন। দ্য সৈনিক ক্যাম্প
নিউ দিল্লি 2022। প্রাজ্যোতি দাস, সিনিয়র আন্ডার অফিসার। পিয়ালি দেব, আন্ডার অফিসার। পূর্বা সিনহা, সার্জেন্ট। শ্রী দেবা সিনহা, ক্যাডেট। The Republic Day Camp, New Delhi 2023। সৌরভ দাস, আন্ডার অফিসার। বিপাস সিনহা, কর্পোরাল। শুভ্রনীল চক্রবর্তী, আন্ডার অফিসার। রাহেল কলই, ক্যাডেট। এবার আজকের প্যারেডে বিজয়ী প্লাটুনগুলোর প্লাটুন কমান্ডারদের হাতে পুরস্কার তুলে দেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে ত্রিপুরা স্টেট রাইফেল রিক্রুটস উইমেন প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার শিল্পা গুপ্তা। দ্বিতীয় স্থান লাভ করেছে ত্রিপুরা স্টেট রাইফেল রিক্রুটস ম্যান প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার সন্দীপ কুমার। তৃতীয় স্থান লাভ করেছে আসাম রাইফেলস প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার নায়ব সুবেদার মনোহর সিং।
নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে আসাম রাইফেল পাবলিক স্কুল প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার লিডার নিশান জমাতিয়া। দ্বিতীয় স্থান লাভ করেছে এনএসএস প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার লিডার সুকান্ত ভৌমিক। এই বিভাগে তৃতীয় স্থান লাভ করেছে এনসিসি প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার আন্ডার অফিসার সৌম্যদীপ দাশগুপ্ত। সত্য না যার কথা কইতাছে সত্য না, আমার এই ক্যামেরা তুলতে যাবে না করতেছে তাই না? আমার ঢুকতে দিয়েছিল ওই এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আমি কইছি আমার লাগবে সব পাততে দিয়েছি, একমাত্র আমি ঢুকতেছি। শুনো না তো কইলে তো একদম আমি যেত না। তুমি এদিকে দাঁড়াও, আমি গিয়ে কই। দাদা তুমি এদিকে দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি গিয়ে কই। আমি কই পুরস্কার বিজেতারা সানন্দ চিত্তে স্বস্থানে ফিরে যাচ্ছেন। সকাত মান্নাইরো জানি জানি খাইও টিফিলেই দঙ্গ। এবার রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। তাবুকে বেচেব হাস্তেরি লুকুরকি ভাসিন কক চাংলা ফারানু হাস্তেরি মন্ত্রী অকরা বরম গ্রাং মুচাং প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রিয় ত্রিপুরাবাসী, নমস্কার, খুলুমখা। ৭৭তম স্বাধীনতা দিবসের পূর্ণলগ্নে আমি ত্রিপুরাবাসী সহ আজকের এই সমাবেশে উপস্থিত সকল নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই মহান সমারোহে আমি আমাদের সশস্ত্র বাহিনী, বীর জওয়ান তথা রাজ্য এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সকল সদস্য যারা আমাদের স্থল, বায়ু ও সমুদ্র সীমানায় দেশের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের বিকাশের পাশাপাশি দেশাত্মবোধক যে ভাবনা, সেই ভাবনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন। রাজ্য সরকার দেশের স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকা নাম এই শিরোনামে একটি বিশেষ
কর্মসূচির আয়োজন করেছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং স্বাধীনতার বীর যোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদান করা। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে রাজ্যে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। মেরি মাটি মেরা দেশ কর্মসূচি রাজ্যে 9 থেকে 30 আগস্ট পর্যন্ত সংগঠিত হবে। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে পঞ্চায়েত থেকে রাজ্য স্তর পর্যন্ত। বীরদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রাজ্যের 58টি ব্লক ও আগরতলা পুর নিগম থেকে সংগৃহীত মাটি সহ অমৃত কলস দিল্লির কর্তব্য পথে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের প্রত্যেক গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও আগরতলা পুর নিগম এলাকার একটি করে অমৃত বাটিকা গড়ে তোলা হবে। এই অভিযানের মুখ্য বিষয়বস্তু হল মাটি এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সম্মাননা জ্ঞাপন। প্রিয় রাজ্যবাসী, আপনারা সকলেই অবগত রয়েছেন 2023 সালে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের দ্বিতীয়বারের মতো রাজ্যে ক্ষমতাসীন হয়েছে। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে রাজ্য বিধানসভায় শান্তিপূর্ণ নির্বাচন রাজ্যের গণতান্ত্রিক চেতনারই প্রতিফলন। রাজ্যের জনগণ এই সরকারের প্রতি তাদের আস্থা ব্যক্ত করেছেন। তাই জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার দায়বদ্ধতার সাথে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। গত 5 বছরে রাজ্যে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রকে পাথেয় করে রাজ্য সরকার সামগ্রিকভাবে সকল অংশের মানুষের উন্নয়ন বহুমুখী কর্মধারা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে 2023-24 অর্থ বছরের জনকল্যাণমুখী বাজেটে 13টি নতুন প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছে। জনজাতি, সংখ্যালঘু, তপশিলি জাতিগোষ্ঠী সহ সকল অংশের মানুষের উন্নয়নের রূপরেখার একটি সঠিক পথ নির্দেশিকা এই বাজেটে রয়েছে। গত এপ্রিল মাসে আগরতলায় G20 বিজ্ঞান সম্মেলন আপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। এই সম্মেলনে G20 দেশভুক্ত বিভিন্ন দেশের বিজ্ঞানী ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। রাজ্য সরকারের অগ্রাধিকার ক্ষেত্রসমূহের মধ্যে রয়েছে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, যেন প্রত্যেক পরিবারের আয়ের উৎস সৃষ্টি করে প্রত্যেকে নিজের পরিচয়ে আত্মনির্ভর করে তোলা যায়। আমি এই পরিসরে সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলি তুলে ধরছি। গত 2022-23 অর্থ বছরে রাজ্যের সামগ্রিক অর্থনীতি যে বৃদ্ধির হার ছিল আনুমানিক 8.80%। তুলনামূলকভাবে জাতীয় স্তরে বৃদ্ধির হার অনুমিত ছিল 7.20%। চলতি 2023-24 অর্থ বছরে রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা হল 8%, যেখানে জাতীয় স্তরে অগ্রগতির লক্ষ্যমাত্রা 6 থেকে 6.5%। রাজ্য সরকার এই বছরে সর্বোচ্চ বাজেট ঘোষণা করেছে, যা গত বছরের বাজেটের তুলনায় প্রায় 10% বেশি। বাজেটের প্রায় 25% ধার্য করা হয়েছে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে। 2022-23 সালের তুলনায় এই বছরে নগর উন্নয়নের বাজেটে প্রায় 70%, জনজাতি কল্যাণে প্রায় 43%, বিদ্যুৎ পরিষেবায় প্রায় 28%, শিল্প ক্ষেত্রে প্রায় 54% এবং কৃষিক্ষেত্রে প্রায় 25% বৃদ্ধি করা হয়েছে। কৃষি এবং কল্যাণ রাজ্যের অর্থনীতির মূলত কৃষি নির্ভর। কৃষি ও উদ্যানজাত ফসলের উৎপাদন বৃদ্ধিতে উচ্চ পরিকল্পনা রূপায়ণ করা হয়েছে। উপকৃত হচ্ছেন কৃষকরা। রাজ্যের অর্গানিক কুইন আনারস বাজারজাতকরণের মাধ্যমে চাষিদের উপযুক্ত মূল্য প্রদানের লক্ষ্যে এই বছরের 18 মে দিল্লি হাটে ত্রিপুরা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ GI ট্যাগ যুক্ত ত্রিপুরা জৈবিক কুইন আনারসের বাজারজাতকরণের সূচনা হয়। রাজ্য থেকে বর্তমান বিভিন্ন উদ্যানজাত ফসল দেশে এবং বিদেশে রপ্তানি করার প্রয়াস জারি রয়েছে। এই বছর থেকে রাজ্যের 20টি নগর শাসিত সংস্থায় আরবান ফার্মিং শুরু করা হয়েছে। ন্যাশনাল মিশন
অন এডিবল অয়েল পাম্প এর অধীনে রাজ্যে ওয়েল পাম্প চাষের বৃদ্ধির জন্য 2টি ওয়েল পাম্প নার্সারি স্থাপিত হয়েছে, যার মাধ্যমে 2,35,000 চারা তৈরি করা হয়েছে, যা রোপণ করা হলে 1,700 হেক্টর এলাকা প্লান্টেশনের আওতাভুক্ত হবে। রাজ্য সরকার 2018 সাল থেকে সারা দেশে প্রথমবারের মতো রাজ্যের প্রতিটি কৃষি মহকুমায় একটি করে কৃষক বন্ধু কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা নেয়। এখন পর্যন্ত 32টি কৃষক বন্ধু কেন্দ্র চালু হয়েছে। এই কেন্দ্রগুলোর মাধ্যমে কৃষকরা এক ছাদের তলায় কৃষি সম্পর্কিত সমস্ত ধরনের তথ্য ও প্রশিক্ষণ পেয়ে থাকেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 2,33,000 কৃষককে 2022-23 অর্থবর্ষে 148 কোটি টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় 2022-23 অর্থ বছরে 3,65,000 কৃষকদের প্রিমিয়ামের 95% অর্থ রাজ্য সরকার বহন করেছে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 60,271 জনকে 330 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার 2023-24 অর্থ বছরে বাজেটে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামের নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। 1,16,400 হেক্টর এলাকাকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে। এর জন্য রাজ্য বাজেট থেকে ইতিমধ্যে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষায় গুণগত শিক্ষার প্রসারে সরকার আন্তরিক। ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রী ও যুব সম্প্রদায়ের স্বপ্নকে সুদৃঢ় করতে রাজ্য সরকার প্রতিটি সুযোগকে কাজে লাগাচ্ছে। সরকারি বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে রাজ্য সরকার কিছু কার্যকারী পদক্ষেপে বিষয়সমূহ বিবেচনা করেছে। চলতি বাজেটে শিক্ষার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার আগামী 5 বছরের মধ্যে 2,000 কোটি টাকা বিনিয়োগ করে 400টি সরকারি বিদ্যালয়কে PM3 ও বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে আধুনিকরণের ব্যবস্থা গ্রহণ করেছে। 2022 শিক্ষাবর্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুল পড়ুয়া ছাত্রীদের মধ্যে 44,600টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বাজেট অনুসারে সাইকেল টু গার্ল স্টুডেন্ট এই প্রকল্পটি 2023-24 শিক্ষাবর্ষ চালু রয়েছে, যার জন্য ব্যয় বরাদ্দ আছে 9 কোটি টাকা। উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহিত করতে দ্বাদশ পরীক্ষায় 100 জন শীর্ষ স্থানাধিকারী ছাত্রীকে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামক প্রস্তাবিত প্রকল্পে বিনামূল্যে পুঁজি প্রদান করার বিষয়টি সরকারের প্রক্রিয়াধীন রয়েছে। রাজ্য সরকার স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত সমস্ত ছাত্রীদের বিভিন্ন ধরনের ফি, যেমন ভর্তি ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি এবং পরীক্ষার ফি মকুব করেছে। উদয়পুরে নেতাজি সুভাষ বিদ্যালয়ের নতুন সায়েন্স বিল্ডিং, মহারাজা বিক্রম কলেজের সায়েন্স বিল্ডিং এবং কুঞ্জবনস্থিত ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজের প্রশাসনিক এবং একাডেমিক বিল্ডিং নির্মাণের জন্য মোট 127 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। 2018-19 থেকে এখন পর্যন্ত 8,420 জনকে টেটের মাধ্যমে শিক্ষা দপ্তরে নিয়োগ করা হয়েছে। আর্থিক দুর্বলতার কারণে উচ্চ শিক্ষা গ্রহণে অক্ষম মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তার রাজ্য সরকার CM অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাছাই করে দশম শ্রেণী উত্তীর্ণ 100 জন এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ 100 জন গরিব মেধাবী ছাত্রছাত্রীকে 5,000 টাকা করে প্রতি মাসে বৃত্তি প্রদান করার প্রস্তাব বাজেটে রয়েছে। উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে 2022 ও 2023 সালে রাজ্য সরকার 3টি বেসরকারি বিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে 2023-24 শিক্ষাবর্ষে থেকে টেকনো ইন্ডিয়া এবং আর্যভট্ট বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয়েছে। ব্রহ্মদীপা আন্তর্জাতিক বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। স্বাস্থ্য পরিষেবা, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকার নিরন্তর প্রয়াস অব্যাহত রেখেছে। রাজ্য সরকার IGM হাসপাতাল কমপ্লেক্সে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ স্থাপন করেছে এবং 2023-24 শিক্ষাবর্ষ থেকে কলেজটিতে 50 জন ছাত্রছাত্রী নিয়ে BDS কোর্সে পঠন পাঠন শুরু হচ্ছে।
আইজিএম হাসপাতাল কমপ্লেক্সে নার্সেস ট্রেনিং ইনস্টিটিউটকে বিএসসি নার্সিং কোর্সের জন্য আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে উন্নতি করা হয়েছে। গোমতী জেলার উদয়পুরে এএনএম ট্রেনিং ইনস্টিটিউটকে জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে উন্নতি করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পৌঁছে দিতে গর্ব, কুমারঘাট এবং পানিসাগর কমিউনিটি হেলথ সেন্টারকে মহকুমা হাসপাতালে উন্নীত করা হয়েছে। এছাড়াও গত বছর দক্ষিণ জেলা গোমতী ও ধলাই জেলায় তিনটি লেভেল 3 ট্রমা কেয়ার সেন্টার এবং লংতরাই বেলে মহকুমা হাসপাতালে 20 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বক্সনগর, কাঞ্চনমালা, মোহনপুর, কল্যাণপুর, নতুন বাজার এবং ওমপিতে 6টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। ক্যান্সার রোগীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে হাসপাতাল প্ল্যাটফর্মের মাধ্যমে মেরা হাসপাতাল পোর্টাল নামে নতুন একটি ডিজিটাল উদ্যোগের সূচনা করা হয়েছে। সমস্ত জেলা হাসপাতালে টেলি রেডিওলজি সার্ভিস এবং এজিএমসি এবং জিবিপি হাসপাতালে রেডিওলজি সার্ভিস চালু করা হয়েছে। রাজ্যের 8টি জেলায় পর্যায়ক্রমে 50 শয্যা বিশিষ্ট মাদকাসক্তি মুক্ত কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত রাজ্য বাজেটে নেওয়া হয়েছে। চিকিৎসা পরিষেবার সামগ্রিক উন্নয়নের প্রতি রাজ্য সরকার অত্যন্ত সংবেদনশীল। তাই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো সিএম জন আরোগ্য যোজনা 2023 নামে একটি সার্বজনীন স্বাস্থ্য বীমা প্রকল্প চালুর ঘোষণা বাজেটে করা হয়েছে, যার জন্য বার্ষিক 59 কোটি টাকা ব্যয় বরাদ্দ রয়েছে। 2023-24 অর্থ বছরে বাজেটে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে 30 কোটি টাকা ব্যয়ে 100টি হেলথ সাব সেন্টারের বিল্ডিং নির্মাণ করা এবং সংক্রামক রোগের চিকিৎসার জন্য 55 কোটি টাকা ব্যয়ে একটি পৃথক সেন্টার স্থাপন করার সিদ্ধান্ত রয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বর্তমানে 25 থেকে বাড়িয়ে 79টি করা হয়েছে। ধলাই জেলা হাসপাতালে সম্প্রতি 6 শয্যা বিশিষ্ট কার্ডিয়াক কেয়ার ইউনিট উদ্বোধন করা হয়েছে। এর ফলে ওই এলাকার রোগীরা দ্রুত হৃদরোগের চিকিৎসা পরিষেবা পাবেন। সুদীর্ঘ 23 বছর পর চিকিৎসকদের প্রমোশনের লক্ষ্যে ক্যাডার সার্ভিস চালু করা হয়েছে। 2022 সালের অক্টোবর মাসে ত্রিপুরা হেলথ সার্ভিস রুল 1974-এর 19তম সংশোধনী অনুসারে টিএইচএস ক্যাডার স্ট্রেংথ 1480 থেকে বৃদ্ধি করে 2170 করা হয়েছে এবং জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ক্যাডার এবং স্পেশালিস্ট মেডিকেল অফিসার ক্যাডার তৈরি করা হয়েছে। 2023 সালের মার্চ মাসে ত্রিপুরা হেলথ সার্ভিস রুলসের 30তম সংশোধনী অনুসারে অ্যানাটমি, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি ও ফিজিওলজি এই 4টি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের স্পেশালিস্ট মেডিকেল অফিসার ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়। ত্রিপুরা ডেন্টাল এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফ্যাকাল্টি সার্ভিস কন্ডিশন রুলস 2023 প্রকাশিত হয়েছে এবং রাজ্য মন্ত্রিসভায় তা অনুমোদিত হয়েছে। এজিএমসি এবং জিবিপি হাসপাতালে 7টি সুপার স্পেশালিটি বিভাগ চালু করা হয়েছে। দীর্ঘ বছর পর মেডিকেল অফিসার ডেন্টাল গ্রেড 1 থেকে গ্রেড 3 পদে 26 জন আধিকারিক সহ বিভিন্ন স্তরের কর্মচারীরাও পদোন্নতি পেয়েছেন। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে রাজ্যে নতুন বিনিয়োগ আসতে শুরু করেছে। 2022-23 সালে আন্তর্জাতিক রপ্তানির পরিমাণ 121 কোটি 37 লক্ষ টাকা, যা 2018-19 সালের তুলনায় 7 গুণেরও বেশি। জাতীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের রাজ্যে বিনিয়োগে আকৃষ্ট করতে রাজ্য সরকার আন্তরিক। বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করতে এবং রাজ্যের সম্পদকে তুলে ধরতে রাজ্য সরকার নর্থ ইস্ট গ্লোবাল ইনভেস্টর সামিটে অংশগ্রহণ করেছে। ব্যাপক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় রাজ্যের 6টি জেলার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে 1200 কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত বাজেটে রয়েছে। রাজ্যে উৎপাদিত সামগ্রী সহ অন্যান্য রাজ্যের পণ্য সামগ্রী প্রদর্শনের লক্ষ্যে রাজ্য সরকার প্রায় 130 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ইউনিটি মল, একতা মল স্থাপন করার পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে। জনজাতি কল্যাণ, জনজাতিদের অর্থনৈতিক বিকাশ সহ কৃষ্টি সংস্কৃতির বিকাশের প্রতি রাজ্য সরকার সদর্থক প্রয়াস গত 5 বছরে প্রতিফলিত হয়েছে। আগরতলার মহিলা কলেজ, ফটিকরাই আম্বেদকর কলেজ এবং গন্ডাপিসা ডিগ্রি কলেজে
জনজাতিদের জন্য 3টি নতুন হোস্টেল নির্মাণ করা হয়েছে। আগরতলার কুমারী মধুতি রূপশ্রী এবং সাবরুমের কলাছড়ায় ট্রাইবেল রেস্ট হাউস চালু করা হয়েছে। কেন্দ্রীয় সরকার 17টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের অনুমোদন দিয়েছে। আমবাসার নালী ছড়াতে একটি নতুন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নির্মাণের কাজ শেষ এবং তা চালু করা হয়েছে। 12টি নতুন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের নির্মাণ কাজ চলছে। 2022-23 অর্থ বছরে এডিসির জন্য 619 কোটি 26 লক্ষ টাকা বাজেট বরাদ্দ বাড়িয়ে 650 কোটি 94 লক্ষ টাকা করা হয়েছে। 2023-24 অর্থ বছরে এডিসির জন্য গত বছর থেকে বাড়িয়ে 672 কোটি 64 লক্ষ টাকা বাজেটে সংস্থান রাখা হয়েছে। 2022-23 অর্থ বছরে ট্রাইবেল সাবপ্লেনে বাজেট বরাদ্দ ছিল 4720 কোটি 40 লক্ষ টাকা। এই বছর ট্রাইবেল সাবপ্লেনে বাজেট বরাদ্দ রয়েছে 5608 কোটি 73 লক্ষ টাকা, যা গত বছর থেকে 18.82% বেশি। ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ এবং সাস্টেনেবল সার্ভিস ডেলিভারি প্রজেক্টের জন্য বিশ্বব্যাংক 1400 কোটি টাকা অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে জনজাতি অধ্যুষিত এলাকায় জনজাতিদের জীবনযাত্রার উন্নতি, গুণগত শিক্ষা প্রদান, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। জনজাতি এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশন চালুর বিষয়টি রাজ্য বাজেটে রয়েছে। এর মধ্যে জনজাতি অধ্যুষিত এলাকা ও অ্যাসপিরেশনাল ব্লক এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং পানীয় জলের প্রতি বিশেষ নজর দেওয়ার সংস্থান রয়েছে। উক্ত মিশন বাস্তবায়নের জন্য 2023-24 অর্থ বছরের বাজেটে 30 কোটি টাকা বরাদ্দ রয়েছে। তপশিলি জাতি কল্যাণ ও ওবিসি কল্যাণে 2022-23 অর্থ বছরে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় 5264 জন সুবিধাভোগীকে 29 কোটি 74 লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে। 30টি নির্বাচিত গ্রামে 106টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে এবং 30টি গ্রামকে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও টি12 কাস্ট সাব প্ল্যানে মাধ্যমে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে 145টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে এবং তাতে 8 কোটি 37 লক্ষ টাকা ব্যয় হয়েছে। মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা স্কিম নামে একটি নতুন প্রকল্পের জন্য 2023-24 অর্থবর্ষে 1 কোটি টাকা বাজেট বরাদ্দ ধার্য করা হয়েছে। এই প্রকল্পে নির্দিষ্ট সংখ্যক ওবিসি ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক যেমন আইএস, আইপিএস, আইএফএস ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। গ্রামায়ণ দপ্তরে 2023-24 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ রাজ্য অতিরিক্ত আরও 1,30,695টি ঘরের বরাদ্দ পেয়েছে। গত 5 বছরের রাজ্য মোট 3,87,000টি ঘরের বরাদ্দ পেয়েছে এবং 2,25,000-এর উপর ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। 2022-23 অর্থবর্ষে জায়গায় মোট 3 কোটি 34 লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছিল এবং ব্যয় হয়েছিল 1009 কোটি টাকা। জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে দীনদয়াল অন্তর্দয় যোজনায় 2022-23 অর্থবর্ষে গ্রামীণ এলাকায় গরিব পরিবারের 4,13,456 জন মহিলাকে 46,179টি স্বসহায়ক দলে সংযুক্ত করা হয়েছে। এই স্বসহায়ক দলকে 424 কোটি টাকা রিভলভিং ফান্ড এবং কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড প্রদান করা হয়েছে। স্বসহায়ক দলের প্রায় 20% মহিলারা লাখপতি দিদি হিসাবে চিহ্নিত হয়েছে। তাছাড়া তাদের ক্রেডিট চাহিদা মেটানোর জন্য 725 কোটি টাকা ব্যাংক ক্রেডিট লিঙ্কেজও ব্যবস্থা করা হয়েছে। বাজেট অনুযায়ী এবছর আরও 80,000 গ্রামীণ মহিলাকে স্বসহায়ক দলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। জল সংরক্ষণ ও গ্রামীণ জনগণের আয় বৃদ্ধির লক্ষ্যে গত 1 বছরে রাজ্যে 936টি অমৃত সরোবর তৈরি করা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে রাজ্যে মোট 9,911টি অনুমোদিত অঙ্গনবাড়ি কেন্দ্র চালু ছিল। যেসব এলাকায় এখনো অঙ্গনবাড়ি কেন্দ্র ছিল না, সেই সব এলাকায় জনগণের পরিষেবা প্রদানের লক্ষ্যে আরও 234টি নতুন অঙ্গনবাড়ি কেন্দ্রের মঞ্জুরি পাওয়া গেছে। এর মধ্যে 44টি নতুন অঙ্গনবাড়ি কেন্দ্র ব্রু শরণার্থীদের জন্য রয়েছে। রাজ্যের মহিলাদের সার্বিক উন্নয়ন এবং ক্ষমতায়নের লক্ষ্যে দ্য ত্রিপুরা স্টেট পলিসি ফর এন এম্পাওয়ারমেন্ট অফ উইমেন 2022 চালু করা হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য
33% আসন রাজ্য সরকার নিশ্চিত করেছে। তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার কর্তৃক একটি সুসংহত নীতিমালা প্রণয়নের জন্য রাজ্য বাজেটে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে 29,637 জন অর্থনৈতিকভাবে অনগ্রসর সুবিধাভোগীকে মাসিক 2,000 টাকা করে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্য ও জনসংবরণ 2023 সালে জানুয়ারি মাস থেকে রাজ্য সরকার মোট 6,02,682টি পরিবারকে বিনামূল্যে চাল প্রদান করেছে। এখন পর্যন্ত 5,712টি ভূ শরণার্থী পরিবারে 18,200 জনকে গণবন্টন ব্যবস্থার আওতায় আনা হয়েছে এবং বাকি ভূ শরণার্থী পরিবারগুলো স্থায়ী পুনর্বাসনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদেরকেও গণবন্টন ব্যবস্থার আওতাভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে খাদ্য, জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে 2018 সালের ডিসেম্বর মাস থেকে রাজ্য প্রথমবারের মতো কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে সরাসরি ধান কেনা শুরু করেছিল। বর্তমানে প্রতি কুইন্টাল ধানের দর 2040 টাকা। এর জন্য সারা রাজ্যে এই বছরে 40টি অস্থায়ী ধান ক্রয় কেন্দ্র চালু রয়েছে। ধান কেনার সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইন পদ্ধতির মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। ধান বিক্রির 3 দিনের মধ্যে ন্যূনতম সহায়ক মূল্য সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে। 2023 সালের 26শে জুলাই পর্যন্ত রাজ্যে মোট 1,75,000 মেট্রিক টন ধান ন্যূনতম সহায়ক মূল্যে কেনা হয়েছে। এর জন্য মোট ব্যয় হয়েছে 334 কোটি টাকা। আমাদের প্রাণী সম্পদ বিকাশ সেই ডিপার্টমেন্টে প্রাণী স্বাস্থ্য সুরক্ষা প্রাণী পালকদের কাছে পৌঁছে দিতে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। গত অর্থ বছরে জনজাতি সম্প্রদায়ের সুবিধাভোগীদের মধ্যে 25টি ডেয়ারি ইউনিট, 393টি শূকর পালন ইউনিট এবং 383টি ছাগল পালন ইউনিট স্থাপন করা হয়েছে। রাজ্যের প্রাণী সম্পদ সেক্টরের সার্বিক বিকাশের জন্য চলতি প্রকল্পসমূহ ছাড়াও মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা নামে 10 কোটি টাকা ব্যয়ে নতুন একটি প্রকল্প চলতি বাজেটে রাখা হয়েছে। মৎস্য ক্ষেত্রে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রয়াস জারি রয়েছে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনায় 62,000 মৎস্য চাষীদের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমে বিজ্ঞানসম্মত মাছ চাষে উৎসাহিত করতে 59,810 জন মৎস্য চাষীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। মাছ এবং মাছের পোনা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা নামে 12 কোটি টাকা ব্যয়ে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। পানীয় জল ও স্বাস্থ্য বিধান 2019 সালে জলজীবন মিশন চালু হওয়ার পর মোট 4,97,750টি অর্থাৎ রাজ্যের মোট 67% গ্রামীণ পরিবারে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। গত 3 বছরে রাজ্য সরকারের এর জন্য 1,809 কোটি টাকা ব্যয় করেছে। 2024 সালের মার্চ মাসের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ এলাকার পরিবারে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে। পঞ্চায়েত রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানে 44টি পঞ্চায়েত ভবন এবং 2টি জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টার নির্মাণের কাজ চলছে। 65,000-এরও বেশি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জনসাধারণকে সহজে পরিষেবা প্রদানের লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর, 8টি জেলা পরিষদ, 35টি পঞ্চায়েত সমিতি, 40টি ব্লক উপদেষ্টা কমিটি, 589টি গ্রাম পঞ্চায়েত এবং 587টি ভিলেজ কমিটি এলাকায় বিভিন্ন রাজস্ব আদায়ের লক্ষ্যে ইউপিআই ভিত্তিক ক্যাশলেস পরিষেবা চালু করেছে। গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি এলাকায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সহজে পৌঁছে দিতে এবং গ্রাম স্তর থেকে মানুষের ন্যূনতম পরিষেবার ফিডব্যাক পেতে রাজ্য সরকার আমার সরকার নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছে। এখন পর্যন্ত উক্ত ওয়েব পোর্টালে নথিভুক্ত ইস্যুর 86% সাফল্যের সঙ্গে সমাধান করা হয়েছে। এডিসি সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা এই পোর্টালে যুক্ত হয়েছে। স্বরাষ্ট্র পুলিশ, আমি আনন্দের সঙ্গে জানাতে চাই এবছর রাজ্য পুলিশ গঠনের 150তম বর্ষ উদযাপিত হবে।
রাজ্য সরকার সারা রাজ্যে উন্নত আইন ব্যবস্থা প্রবর্তনে বদ্ধপরিকর। কার্যকরী পুলিশি পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার অবৈধ কার্যকলাপকে শক্ত হাতে দমন করছে। এর ফলে 2021 সালের তুলনায় 2022 সালে অপরাধমূলক কার্যকলাপ কম হয়েছে, পাশাপাশি মহিলা সংক্রান্ত অপরাধ নিম্নগামী। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা অভিযানের মাধ্যমে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। 2022 সালে এনডিপিএস অ্যাক্টে 562টি মামলায় 759 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 51 কোটি টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। 2023 সালের জুন মাস পর্যন্ত 308টি মামলায় 465 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 35 কোটি টাকার মূল্যে মাদকজাত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক সংক্রান্ত মামলায় তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চের অধীনে সিট গঠন করা হয়েছে। রাজ্য সরকার 11টি পুলিশ আউটপোস্টকে পুলিশ স্টেশনে উন্নীত করেছে। রাজ্যের সকল জেলায় হাইওয়ে পেট্রোলিং এর জন্য 8টি হাইওয়ে পেট্রোল বিকেলে নিয়োজিত করা হয়েছে। ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দ্বারা ক্রিমিনাল গ্রুপ ও সিন্ডিকেট দমনের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সম্প্রতি 2টি মহিলা থানা উদ্বোধনের মধ্য দিয়ে রাজ্যের প্রত্যেক জেলায় ন্যূনতম 1টি করে মহিলা থানা গঠন করা হয়েছে। বর্তমানে মহিলা থানার সংখ্যা 9। সম্প্রতি ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশনের উদ্বোধন হয়েছে এবং দ্রুততার সাথে সাইবার ব্রাঞ্চ পুলিশ স্টেশনের কাজ শুরু করার প্রক্রিয়া চলছে। পুলিশের কনস্টেবল প্রশিক্ষণের গুণগত মানের ক্ষেত্রে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি দেশের শীর্ষস্থানে রয়েছে। এটা অত্যন্ত গর্বের বিষয় যে প্রথমবারের মতো মণিপুর থেকে পুলিশ ট্রেনিং এর জন্য রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে এবং তা অনুমোদিত হয়েছে। টিএসআর এর 2টি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের নবনিযুক্ত 1417 জন জওয়ানদের বিশেষ প্রশিক্ষণ শীঘ্রই শেষ হবে। এর মধ্যে 137 জন মহিলা জওয়ান 2টি ব্যাটালিয়নে রয়েছে। প্রশিক্ষণ শেষের পর তাদেরকে দায়িত্বে নিযুক্ত করা হবে। সড়ক নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক নিরাপত্তার বিধিগুলিকে কঠোরভাবে মেনে চলতে আমি রাজ্যের সকল নাগরিক সহ যুব সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানাচ্ছি। সড়ক দুর্ঘটনার ফলে শুধুমাত্র দুর্ঘটনায় আহত নিহত ব্যক্তিরাই ক্ষতিগ্রস্ত হন না, তাদের পরিবারের এমনকি দেশের অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়। 2022 সালে রাজ্যের সড়ক দুর্ঘটনায় 241 জনের এবং 2023 সালে এখন পর্যন্ত 117 জনের মৃত্যু হয়েছে। যানবাহন চালানোর সময় অবশ্যই ট্রাফিক বিধি মেনে চলুন। দ্রুত গতিবেগ বর্জন সহ নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো থেকে বিরত থাকুন। পরিবহন যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে রাজ্য সরকার দায়বদ্ধ। আমি আশা করছি এই বছর থেকে আগরতলা চট্টগ্রাম আগরতলা রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা সম্ভব হবে। দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে পুনর্বিকাশের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রাজ্যের 3টি রেল স্টেশন যেমন ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর রেল স্টেশনকে উক্ত প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই স্টেশনগুলির উন্নতিকরণ এবং আধুনিকরণের জন্য 96 কোটি 60 লক্ষ টাকার সংস্থান রাখা হয়েছে। রাজ্য সরকার ত্রিপুরা ইলেকট্রিক ভেহিকেল পলিসি 2022 অনুমোদন করেছে। এর উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ চালিত যান চলাচলের মাধ্যমে বায়ু দূষণ হ্রাস করা এবং পরিবেশ বান্ধব পর্যটক গন্তব্য হিসাবে রাজ্যকে গড়ে তোলা। চলতি বছরে 25 কোটি টাকা ব্যয়ে গন্ডাতুইসা, জিরানিয়া, মেলাগড় ও জুলাইবাড়িতে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণের জন্য বাজেটে সংস্থান রাখা হয়েছে। সড়ক এবং সেতু 2022-23 অর্থ বছরে 231 কিলোমিটার রাস্তার উন্নতি সাধন করা হয়েছে এবং 224 কিলোমিটার রাস্তার রক্ষণাবেক্ষণ ও সারাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। 5টি আরসিসি সেতু নির্মাণ করা হয়েছে। 2022-23 অর্থ বছরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 10টি জনপদে সকল ঋতুতে যান চলাচলের উপযোগী 123 কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া গত বছর 150 কিলোমিটার জাতীয় সড়ক এবং 23 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। 2023-24 অর্থ বছরে 280 কিলোমিটার রাস্তার উন্নয়ন, 1898 কিলোমিটার রাস্তার সংস্কার, 450 কিলোমিটার রাস্তার পুনর্বীকরণ এবং 10টি আরসিসি ব্রিজ নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এর মধ্যে চলতি বছরে এখন পর্যন্ত 101 কিলোমিটার রাস্তার উন্নয়ন, 335 কিলোমিটার রাস্তা সংস্কার, 176 কিলোমিটার রাস্তার পুনর্বীকরণ এবং 4টি আরসিসি ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়েছে। জল সম্পদ 2022-23 অর্থ বছরে 4713 হেক্টর কৃষি জমিকে সেচের আওতায় আনার জন্য 846টি অগভীর নলকূপ এবং 234টি গভীর নলকূপ বসানোর কাজ হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে 400টি অগভীর নলকূপ এবং 4টি গভীর নলকূপ বসানোর কাজ শেষ হয়েছে। এর ফলে 1006 হেক্টর কৃষি জমিকে নিশ্চিত জল সেচের আওতায় আনা সম্ভব হয়েছে। বিদ্যুৎ 2022 সালের ডিসেম্বরের মাসে ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের জন্য 2275 কোটি টাকার একটি প্রকল্প চুক্তি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে সম্পাদন করা হয়েছে। বিদ্যুৎ ক্ষেত্রে রাজ্যে এটা সবচেয়ে বড় প্রকল্পের নিবেশ। গ্রামীণ বাজার আলোকজ্যোতি প্রকল্পে 1191টি প্রত্যন্ত গ্রামীণ বাজারে 33 কোটি টাকা ব্যয়ে 15,000 সোলার স্ট্রিট লাইট বসানো হয়েছে। 121 কোটি টাকা ব্যয়ে পিএম কুসুম প্রকল্পে ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি নন গ্রিড এলাকায় 4020টি সোলার পাম্প বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে 2066টি সোলার পাম্প বসানোর কাজ সম্পন্ন হয়েছে। নগরোন্নয়ন দপ্তরে রাজ্যের শহরগুলির পরিকাঠামো উন্নয়নে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প নামে একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের সাথে ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রোগ্রাম 12কে যুক্ত করে আগামী 5 বছরের জন্য এই প্রকল্পে 1500 কোটি টাকা বিনিয়োগ করার সংস্থান বাজেটে রয়েছে। বন দপ্তরে 2022-23 অর্থ বছরে রাজ্য সরকার 10,387 হেক্টর বনাবাদী এলাকায় বনায়ন করেছে, যার মধ্যে 3,272 হেক্টর এলাকায় বাঁশের চারা রোপণ করা হয়েছে। গত 16 জুন 2023 সালে সারা রাজ্যে একই সাথে 5 মিনিটে 2,07,877টি চারা গাছ রোপণ করা হয়েছে। বন্য হাতির উৎপাত থেকে রক্ষা পাওয়ার জন্য 2022-23 সালে খোয়াই জেলার হাতির গতিবিধি ট্র্যাক করার জন্য মাইক্রোচিপিং এবং রেডিও কলারিং পদ্ধতি চালু করা হয়েছে। 2022-23 অর্থ বছরে রাস্তার পাশে এবং নদীর ধারে মোট 182 কিলোমিটার বনায়ন করা হয়েছে। তথ্য ও প্রযুক্তি দপ্তরে ডিজিটাল ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে 2023-24 অর্থ বছরে রাজ্য সরকার মিশন মোডে ই-অফিস প্ল্যাটফর্ম কার্যকর করার ব্যবস্থা নিয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে কাগজবিহীন অফিস চালু করা, প্রশাসনের স্বচ্ছতা বাড়ানো এবং সরকারের দায়বদ্ধতাকে বৃদ্ধি করা। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় গত আর্থিক বছরে 11,892 জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন কেনার জন্য 5,000 টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে। চলতি অর্থ বছরে 12,000 ছাত্রছাত্রীকে স্মার্টফোন প্রদান করার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তর জনসাধারণের উদ্দেশ্য, বিশেষ করে যুব সমাজের মধ্যে বিজ্ঞান মানসিকতা সৃষ্টি করার লক্ষ্যে 2023 সালের জানুয়ারি মাসে বাজারঘাটে সায়েন্স সিটি উৎসর্গিত হয়েছে। 2022-23 অর্থ বছরে 4টি নতুন জৈব গ্রাম বায়ো ভিলেজ স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি জনপ্রিয় মন কি বাত অনুষ্ঠানে রাজ্যের জৈব গ্রামের প্রশংসা করেছেন। বর্তমানে রাজ্যে 12টি জৈব গ্রাম রয়েছে। চলতি অর্থ বছরে আরও 7টি জৈব গ্রামের কাজে হাতে নেওয়া হয়েছে। দক্ষতা উন্নয়ন রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে আগামী 5 বছরে 50 কোটি টাকা ব্যয়ে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নামে একটি নতুন প্রকল্প চালু এবং বাস্তবায়িত করার সংস্থান বাজেটে রাখা হয়েছে। এই প্রকল্পে চাকরি সংক্রান্ত বিষয়ে দক্ষতা বৃদ্ধি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ড্রোন টেকনোলজি, স্মার্ট সিটি সার্ভিস এবং স্মার্ট এগ্রিকালচার ইত্যাদি বিষয় যুক্ত করা হয়েছে। শ্রমিকদের কল্যাণে গত বছর ভোজ্যমনগর শিল্পাঞ্চলে 100 শয্যা বিশিষ্ট ইএসআইসি হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 এর অধীনে রাজ্যের বিভিন্ন ধরনের 20টি তালিকাভুক্ত শ্রমিকদের ন্যূনতম মজুরির সংশোধন করা হয়েছে, যা 2022 সালের 1 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। শ্রমিক কল্যাণে রাজ্য সরকারের বেশ কিছু পদক্ষেপ, এর মধ্যে রয়েছে বিবাহ সহায়তা প্রকল্প,
যা আগের তুলনায় 5 গুণ বৃদ্ধি করা হয়েছে। মাতৃত্বকালীন সুবিধা প্রকল্পে সহায়তার পরিমাণ 8,000 টাকা করা হয়েছে। পেনশন সহায়তা প্রকল্পে আজীবন মাসে 1,000 টাকা করে পেনশন রয়েছে, যা আগের তুলনায় প্রায় 1.5 গুণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও নিবন্ধিত শ্রমিকদের স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে 2 লক্ষ টাকা এবং দুর্ঘটনায় মৃত্যু হলে 4 লক্ষ টাকার সহায়তা সংস্থান করা হয়েছে, যা আগের তুলনায় 10 গুণ বেশি। পর্যটন, রাজ্য সরকার রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে সুসংহত পরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে গত বছরে রাজ্যে পর্যটক আগমনের সংখ্যা বেড়ে হয়েছিল 2,84,000। এর মধ্যে 35,000 বিদেশি পর্যটক ছিল। স্বদেশ দর্শন এক প্রকল্পে রাজ্যের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রসমূহ যেমন সিপাহীজলা, উদয়পুর, ছবিমুড়া, নীলমহল, উজ্জয়ন্ত প্রসাদ, ডুম্বুর লেক, জব্বই হিল এবং ঊনকোটির পরিকাঠামোগত উন্নয়নের কাজ গ্রহণ করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে 90 কোটি টাকা। 39টি লঘাট নির্মাণ করা হয়েছে এবং সেগুলো চালুও রয়েছে। বাকি 10টি লঘাট নির্মাণ কাজ শেষের পথে। ন্যাশনাল হাইওয়ে লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের সাথে 692 কোটি টাকা পেয়ে 4টি রূপওয়ে প্রকল্প রূপায়ণের জন্য মৌন স্বাক্ষর করা হয়েছে। এগুলো হলো উদয়পুর রেল স্টেশন থেকে মাতাবাড়ি, মহারানী থেকে ছবিমুড়া, সুরমাছড়া, জম্পই হিল। পর্যটন সুবিধা বাড়ানোর জন্য ডুম্বুর লেকে একটি হাউস বোট চালু করার উল্লেখ আমাদের রাজ্যের বাজেটে এবার রয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহায়তায় রাজ্যের ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বর্তমান শিক্ষাবর্ষ থেকে আরও 5টি নতুন কোর্স চালু করার ফলে এই ইনস্টিটিউটে মোট কোর্সের সংখ্যা হবে 6টি। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর মহিলা ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং এককালীন সর্বোচ্চ 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম চালুর বিষয়টি রাজ্য বাজেটে গৃহীত হয়েছে। 2023-24 অর্থ বছরে বাজেটে আন্তর্জাতিক মানের ক্রীড়া সুবিধা সহ ক্রীড়াবিদদের স্কলারশিপ প্রদানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম নামে একটি নতুন প্রকল্প চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর জন্য ব্যয় বরাদ্দ রয়েছে 8 কোটি টাকা। রাজ্যের বিভিন্ন স্থানে ইতিমধ্যে 5টি সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণ করা হয়েছে। আরও 2টি সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণের কাজ চলছে। বাদারঘাটে এবং পানিসাগরে 2টি আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক ট্র্যাকের কাজ চলছে। এছাড়াও বাদারঘাটে আন্তর্জাতিক মানের হকি গ্রাউন্ডের কাজ হাতে নেওয়া হয়েছে। আইন দপ্তর ভারতের মহামান্য রাষ্ট্রপতি রাজ্যের ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির উদ্বোধন করেছেন এবং এর কাজ শুরু হয়েছে। 2022 সালের অক্টোবরে নরসিংগড়ে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এর কাজও চালু রয়েছে। অর্থ সরকারি কর্মচারীদের কল্যাণার্থে ডিসেম্বর 2022 থেকে সর্বোচ্চ 12% মহার্ঘ ভাতা মঞ্জুর করা হয়েছে। এর ফলে মোট মহার্ঘ ভাতার পরিমাণ হয়েছে 20%। 2018 সালের 1 জুলাই থেকে ত্রিপুরায় জাতীয় পেনশন স্কিম এনপিএস কার্যকর করা হয়েছে। নতুন কর্মচারীদের কথা বিবেচনা করে এনপিএস এর অধীনে বেসিক প্লাস ডি এর হার 10% থেকে বাড়িয়ে 14% করা হয়েছে। চাকরিরত অবস্থায় মৃত সরকারি কর্মচারীদের পরিবারের সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার ডাইন ইন হার্নেস প্রকল্পের গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে সংশোধনী সহ সরলীকরণ করেছে। কিছু কিছু ক্ষেত্রে কর্মচারীদের মৃত্যুর পর তার পরিবার সম্পূর্ণ বেতন পাচ্ছে। কিছু ক্ষেত্রে আর্থিক অনুদানও বৃদ্ধি করা হয়েছে। বিবাহিত মহিলাও তার পিতা মাতা মারা গেলে সরকারি চাকরির সুবিধা পাচ্ছে। গত 5 বছরে ডাই ইন হার্নেস প্রকল্পে 1475 জন সরকারি চাকরি পেয়েছেন। গত 5 বছরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসাবে জাতীয় স্তরে বহু প্রশংসা লাভ করেছে ও পুরস্কৃত হয়েছে। 2022 ও 2023 সালে রাজ্য পুলিশ বিভিন্ন ক্যাটাগরিতে 26টি মেডেল ও স্বীকৃতি পেয়েছে এবং স্বাস্থ্য দপ্তর 30টি স্বীকৃতি পেয়েছে। এছাড়াও কৃষি, পঞ্চায়েত, পানীয় জল, রাজস্ব ও নগর উন্নয়ন দপ্তর সহ বিভিন্ন দপ্তর 2022 থেকে জাতীয় স্তরে মোট 70টিরও বেশি মেডেল, পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে। আমি সকলকে পুনরায় স্মরণ করাতে চাই দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র